নতুন করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান দুদুর। ক্ষমতায় থেকেও জিয়া হত্যার বিচার করতে পারেনি বিএনপি, বলছেন হানিফ। এদিকে গণতন্ত্র মঞ্চ ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে 5ই জুলাই। জানাবো বিএনপিতে শুরু হচ্ছে রিজভি যুগ। এবং সর্বশেষ জানাবো দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্সের চাপ দিচ্ছেন মতিউর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নতুন করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান দুদুর। দেশবাসী ও বিএনপি নেতাকর্মীদেরকে আগামী 29 তারিখ থেকে নতুন করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে সরকারকে পতন করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শামসুজ্জামান দুদু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এরশাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, এরশাদকে পতন করেছেন। ওনার হাত দিয়ে দেশে তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করেছে। ওনার স্বামী স্বাধীনতার ঘোষণা করেছিলেন, রণাঙ্গনে যুদ্ধে নেতৃত্ব দিয়ে সফল হয়েছেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপতি ছিলেন। তিনি নিজে তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন। ওনার জীবনের কোনো নির্বাচনে উনি হারেননি। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য রাজপথে কর্মসূচি দিতে হচ্ছে। এর চেয়ে দুঃখজনক ঘটনা, হৃদয় বিদারক ঘটনা বাংলাদেশে আর নাই। তিনি বলেন, 29 তারিখ যে আন্দোলন শুরু হবে সেই আন্দোলন চূড়ান্ত হবে। বাংলাদেশের গণতন্ত্র আসবে কি আসবে না, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হবে কি হবে না, তাই আসুন আগামী শনিবার থেকে প্রতিজ্ঞায় আবদ্ধ হই আমরা। সেদিন থেকে নতুন করে আবার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে পতন করে বেগম জিয়াকে মুক্ত করি। ক্ষমতায় থেকেও জিয়া হত্যার বিচার করতে পারেনি বিএনপি, বলছেন হানিফ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে হত্যার শিকার হতে হয়েছিল, এটা সাধারণ মৃত্যু ছিল না। জিয়াউর রহমান মারা যাওয়ার সময় বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল। দুইবার রাষ্ট্রীয় ক্ষমতায় থেকেও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হত্যার বিচার করতে পারেনি তারা। এখন বিএনপি নেতারা বলছেন তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় থেকেও কেন তার স্বামীর হত্যার বিচার করতে পারেননি, এটা আমার প্রশ্ন। বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছেন, সুস্থ হয়ে আবারও তাকে রাজনীতির মাঠে ফিরে আসার আহ্বান জানান হানিফ। হানিফ ভারত প্রসঙ্গে বলেন, ভারতকে কি বেশি দেওয়া হয়েছে সেটা বিএনপি ক্যাটাগরি ঠিক করে স্পষ্টভাবে যদি বলতো তাহলে তা বোঝা সহজ হতো। কিন্তু বিএনপি মিথ্যা রাজনীতি ও স্টানবাজি করে টিকে থাকতে চায়। বিএনপিকে এসব অযৌক্তিক কথাবার্তা না বলার আহ্বান জানান তিনি। গণতন্ত্র মঞ্চ ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে 5ই জুলাই। ভারতের সঙ্গে সরকার সার্বভৌমত্ব বিরোধী অসম চুক্তি করার প্রতিবাদে আগামী 5ই জুলাই ঢাকায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ। জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ হবে। গণতন্ত্র মঞ্চের এক সংবাদ সম্মেলনে মঞ্চের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, ভারতের সাথে হওয়া এসব চুক্তির কোনোটাই বাংলাদেশকে লাভবান করবে না, বরং বাংলাদেশের নিরাপত্তার ঝুঁকি বাড়িয়ে তুলবে। বাংলাদেশের জনগণ কোনোভাবে নিজের অর্থ খরচ করে পরের জন্য এই ঝুঁকি নিতে পারে না। প্রধানমন্ত্রী এ ধরনের দাসখত দেওয়া সমঝোতা স্মারক ও চুক্তির মাধ্যমে বাংলাদেশকে চীন ভারতের আঞ্চলিক ভূ রাজনৈতিক ব্যাটেল গ্রাউন্ড তৈরি করে সবার সাথে বন্ধুত্বের সাংবিধানিক পররাষ্ট্রনীতি উপেক্ষা করা হয়েছে। গণতন্ত্র মঞ্চ অবিলম্বে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণকারী সমঝোতা স্মারক ও চুক্তি বাতিল করতে আহ্বান জানাচ্ছে। দেশের সার্বভৌমত্ব বিরোধী অসম চুক্তির প্রতিবাদে আগামী 5ই জুলাই সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। গণতন্ত্র মঞ্চের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের সাথে হওয়া এসব চুক্তির কোনোটাই বাংলাদেশকে লাভবান করবে না, বরং বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে তুলবে। বাংলাদেশের জনগণ কোনোভাবে নিজের অর্থ খরচ করে পরের জন্য এই ঝুঁকি নিতে পারে না। ইন্ডিয়ান রাষ্ট্র অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক বিকাশকে রুদ্ধ করতে চায়। কারণ দক্ষিণ এশিয়াকে একটা পিপলস ফেডারেশন ইউনিয়নে পরিণত করার ক্ষেত্রে স্বাধীন ও স্বনির্ভর বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, কিন্তু ইন্ডিয়া তা হতে দিতে চায় না। এজন্যই তারা সার্ককে পরিকল্পিতভাবে অকার্যকর করে রেখেছে। বিএনপিতে শুরু হচ্ছে রিজভি যুগ। সাম্প্রতিক সময় বিভিন্ন সরকারি কর্মকর্তাদের দুর্নীতির ফিরিস্তি প্রকাশিত হচ্ছে। তাদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের বিবরণ দেখিয়ে জনগণ শীর্ষে উঠছে। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ, এনবিআর এর কর্মকর্তা মতিউর রহমানের দুর্নীতির বিবরণে মানুষ হতবাক। তাদের যে অঢেল সম্পদ রয়েছে সেই সম্পদের হিসেব কষতে কষতে মানুষই যেন অঙ্কই ভুলে গেছে। এরকম বাস্তবতায় প্রশ্ন উঠেছে যে সরকারি কর্মচারী বা সরকারি চাকরি কি তাহলে সোনার হরিণ? সরকারি চাকরি পেলেই কি তাহলে আলাদিনের চেরাগ পাওয়া যায়? কিন্তু মজার ব্যাপার হলো যে সরকারি চাকরিতে বিভিন্ন ক্যাডারে কর্মকর্তাদের দুর্নীতির ফিরিস্তি প্রকাশিত হলেও প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের দুর্নীতির বিষয়টি আড়ালেই থেকে যাচ্ছে।
তাদের মধ্যে যারা দুর্নীতিবাজ তাদের দুর্নীতির কথা গণমাধ্যমে আসছে না। এটির একাধিক কারণ রয়েছে, তবে সবচেয়ে বড় কারণ হলো যে প্রশাসন ক্যাডারের ক্ষমতা এবং প্রভাব। দুর্নীতি দমন কমিশন এখন নিয়ন্ত্রিত হচ্ছে মূলত প্রশাসন ক্যাডারের দ্বারা এবং অন্যান্য জায়গায় তাদের প্রভাব প্রতিপত্তি এতটাই যে তাদের দুর্নীতির কাহিনী গণমাধ্যমে আসছে না। অথচ অনুসন্ধান করে দেখা যায় যে বেনজির আহমেদ বা মতিউর রহমানের দুর্নীতির প্রশাসন ক্যাডারের অনেক সাবেক কর্মকর্তার দুর্নীতি তার চেয়েও বেশি। তারা কৌশলে অবৈধভাবে বিপুল সম্পদের মালিক হয়েছেন। একাধিক দায়িত্বশীল সূত্রগুলো বলছে, সাবেক একজন সচিব যিনি সরকারি গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, পরবর্তীতে তিনি চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন। তিনি এখন স্থায়ীভাবে কানাডায় বসবাস করছেন। সেখানে তার বিপুল বিত্ত এবং বিনিয়োগের খবর পাওয়া যায়। সরকারি আরেকজন কর্মকর্তা যিনি ব্যাংকিং সেক্টরের দায়িত্ব পালন করতেন, তিনিও চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন। এখন তিনি লন্ডনে স্থায়ীভাবে বসবাস করছেন। তিনিও সেখানে বিপুল সম্পদের মালিক হয়েছেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন মন্ত্রী থাকাকালীন সময় বলেছিলেন যে কানাডার বেগমপাড়ায় আমলাদের বাড়িঘর বেশি, রাজনীতিবিদের বাড়িঘর কম। অনুসন্ধানে দেখা গেছে অন্তত 17 জন সাবেক আমলার বাড়িঘর রয়েছে কানাডার বিভিন্ন রাজ্যে। এই সমস্ত সম্পদগুলো তারা বৈধভাবে তৈরি করেছেন এমন তথ্য প্রমাণ পাওয়া যায় না। অন্তত 3 জন সাবেক হামলার খবর পাওয়া গেছে যারা দুবাইতে বিপুল পরিমাণ সম্পদ বানিয়েছেন এবং সেখানে তারা বিভিন্ন রকম ব্যবসা করছেন। বাংলাদেশে তারা খুব কম সময় থাকেন, বেশিরভাগ সময় বিদেশে অবস্থান করেন। তবে প্রশাসন ক্যাডারদের কর্মকর্তার মধ্যে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করা যাচ্ছে, তারা দেশে কম সম্পদ রেখেছেন, তাদের বিত্ত সম্পদের একটা বড় অংশ বাইরে পাচার করে দিয়েছেন। অনেকে মনে করেন বেনজির আহমেদ বা মতিউর রহমান যেমন দেশে বিপুল বিত্তের মালিক হয়েছেন, প্রশাসন ক্যাডারের আমলারা তেমনটি করেনি, বরং তারা তাদের সমস্ত সম্পদ পুঞ্জীভূত করেছেন বিদেশের দেশগুলোতে। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, সংযুক্ত আরব আমিরাতে বিপুল পরিমাণ সম্পদ রয়েছে সাবেক আমলাদের, কিন্তু তাদের বিরুদ্ধে কেউ কথা বলছেন না, তাদের সম্পদ নিয়ে কোনো আলাপ আলোচনা হচ্ছে না। দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্সের চাপ দিচ্ছেন মতিউর। দ্বিতীয় সংসারের ছেলের ছাগল কাণ্ডে তছনছ হয়ে গেছে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের দীর্ঘদিনের সাজানো সাম্রাজ্য। এসবের দায় চাপিয়ে মতিউর তার দ্বিতীয় স্ত্রী শামী আক্তার শিবলীকে ডিভোর্সের জন্য চাপ দিচ্ছেন বলে জানা গেছে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে পাড়ি জমানো দ্বিতীয় স্ত্রী শামী আক্তার শিবলী এখন চরম দুশ্চিন্তা ও হতাশায় দিন কাটাচ্ছেন। তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছেন মতিউর। পারিবারিক ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, মতিউরের সাজানো রাজ্য এমনভাবে তছনছ হয়েছে যে যাকে নিয়ে ছাগলকাণ্ড সেই ছেলে মুশফিকুর রহমান ইফাত মানসিক যন্ত্রণার কথা বলে স্ত্রীকে মালয়েশিয়া উড়িয়ে নিতে তাকে চাপ দিচ্ছেন। অন্যদিকে মতিউরের বোন তাকে ফোন করে ডিভোর্স লেটার পাঠাতে হুমকি দিচ্ছেন। ইফাতের আরেক বোন মাধবী ঢাকার একটি এলাকার এখন ঘরবন্দি। মেডিকেল কলেজের ছাত্রী হয়ে সামাজিক লোকলজ্জার ভয়ে তিনি ক্লাসে যাচ্ছেন না। শামী আক্তারের চাচাতো ভাই মোহাম্মদ আরিফুল রহমান বলেন, এনবিআর কর্মকর্তা মতিউর রহমান আমার চাচাতো বোনের স্বামী, ইফাত তার সন্তান। শামী আক্তারের এক বোন ও এক ভাই আছে। 25 বছর আগে মতিউরের সঙ্গে শামী আক্তারের বিয়ে হয়। বিয়ের 1 বছর পর তার বাবা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মিল্লাত মিয়া মারা যান। এরপর স্বামীর অনুরোধে মতিউরের শাশুড়ি শালিকা বুবলি ও শ্যালক মোহাম্মদ নবীকে ঢাকায় নিয়ে যান। বুবলি এখন চট্টগ্রামে থাকেন, তার স্বামী থাকেন আমেরিকা। শ্যালক নকিব সম্প্রতি চীন থেকে ফ্যাশন ডিজাইনের উপর লেখাপড়া শেষ করে দেশে ফিরে ব্যবসা ও চাকরি শুরু করেছে। বর্তমানে তারা রাজধানী ধানমন্ডি এলাকায় নিজস্ব বাসায় থাকেন। আরিফুল বলেন, মতিউর হঠাৎ করে একটি ঝামেলায় জড়িয়ে পড়ায় নিজেকে নির্দেশ আড়াল করতে স্ত্রী সন্তানদের অস্বীকার করেছেন, তবে এটা অচিরেই সমাধান হয়ে যাবে। জানা যায়, মতিউর রহমানের ব্যক্তি জীবনের রহস্যকেরা। বাইরে তিনি নিজেকে ধর্মভীরু বলে প্রচার চালালেও অন্তর্মহলে তার চলাচল ছিল বেপরোয়া। মতিউর নিজের ফেসবুক ওয়ালে প্রতিদিন হাদিস ও আল কুরআনের বাণী আপ করতেন, অথচ তিনি অসৎ পথে বিপুল ধন সম্পদের পাহাড় করেছেন। ঘনিষ্ঠ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বসুন্ধরার বাসা থেকে বের হওয়ার পর কুড়িল বিশ্ব রোড পৌঁছেই তিনি গাড়ি পরিবর্তন করতেন। কাকরাইলের এনবিআর অফিসে যেতে তিনি 3 বার পাল্টাতেন গাড়ি। এমনকি এক গাড়ির চালক আরেক গাড়ির চালকের সঙ্গে যোগাযোগ করতে পারতেন না। কবে কোন গাড়ি তিনি ব্যবহার করবেন সেটাও চালকদের সবাই জানতেন না। নিজস্ব পরিকল্পনা মাফিক চালকদের ফোন করে নির্ধারিত জায়গায় থাকতে বলতেন। কেন তিনি এটা করতেন তা কেউ বলতে পারেনি। প্রতিদিন তিনি তার নিজের মনোরঞ্জনে লাখ লাখ টাকা ব্যয় করতেন বলেও জানা গেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।